আমার নাম ফুলমালা। আমি কলকাতা শহরের একজন বাসিন্দা। আমি বন্ধুরা গার্মেন্টসে চাকরি করি। কিন্তু বন্ধুরা, আমার গার্মেন্টসের চাকরি দিয়ে আমার সংসার কোনোভাবেই চলতেছিল না। আমার বাবা মায়ের আমরা ৩ বোন। আমার মা বাবাও অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। আমি গার্মেন্টসে চাকরি করে বাড়িতে যেই টাকাটা আমি পাঠাতাম, সেই টাকাটা আমার জন্য এনাফ ছিল না। আমার আরও অনেক টাকার দরকার ছিল। আমার মেজ বোন, মানে আমার ছোট আর কি, আমার ছোট বোনকে বিয়ে দিতে গিয়ে আমি ২টা লোনের লোন নেই আমি। ২টা ব্যাংকের কাছ থেকে আমি সমিতি থেকে আমি লোন নেই, টাকা উঠাই। তারপর বন্ধুরা, আমি একের পর এক অসুস্থ হই, গার্মেন্টসে যেতে পারি না। ঠিকভাবে সময় মতো আমি বেতন পাই না। এইভাবে আমি প্রতি মাসে কিস্তির টাকা শোধ করতে পারতাম না। আমার দিন খুব খারাপ যাচ্ছিল। হ্যাঁ, একটা সময় মানুষের অনেক খারাপ অবস্থা থাকে, কিন্তু সবসময় মানুষের কিন্তু খারাপ অবস্থা থাকে না, সেইটা আবার শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কিস্তির সমিতির স্যাররা তো আর এগুলো বুঝে না। আমার যেই সমিতির স্যার ছিল, কিস্তির স্যার, উনি নিয়মিত প্রতিদিন আমাকে প্রোডাকশন দিত, নিয়মিতই। আসলে আমি কিস্তির টাকা পরিশোধ না করতে পারায় একদিন উনি আমাকে অফার দেয় যে, ফুলমালা ভাবি, আপনি তো দেখতে অনেক সুন্দর, অনেক চমৎকার, কিন্তু কেন যে আমরা আপনার জামাই আপনার সাথে সংসারটা করল না আমি জানি না। যাই হোক ভাবি, দেখেন, আমার সমিতির ব্যাংকের মানুষ তো আর টাকা ছাড়া কোনো কিছু বুঝে না। দেখেন, আমারও তো স্যার আছে, তাদের কাছেও তো টাকা দিয়ে বুঝ দিতে হয়। সেদিন আমি আমার সমিতির স্যাররে কইলাম, সোহাগ স্যার, আপনি একটু ম্যানেজ করেন না, আমি আপনাদের দিব নে। সোহাগ স্যার সেদিন আমারে কইল, তুমি আর কোনো সময় দিতে পারবে না। আচ্ছা ফুলমালা, তুমি যদি আমার একটু সুখ দেও, দেখো আমি তো এই এলাকায় অনেক দিন যাবত আছি, কিন্তু এখানে আমার বউ বাচ্চা কাচ্চা নাই, তারা হচ্ছে দেশের বাড়িতে। তাছাড়া অনেক দিন যাবত একা একা আছি। তুমি যদি এই একটু প্রতিদিন আমাকে একটু সেবা যত্ন করতে, তাহলে আমি তোমার টাকাটা এই মাসেরটা দিয়ে দিতাম। আমি আমার স্যাররে আমার পকেটের থেকে টাকা দিয়ে আমি তারা বুঝ দিতাম। দেখো কি করবা। তারপর বন্ধুরা, সেদিন আরও আমার কোনো কিছু বলা রইল না। এভাবেই চলতে থাকলো আমার দিন। এরপর ১ দিন, ২ দিন, ৩ দিন, এইভাবে আরও লোক বেড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা অনেক বেশি বড় হতে পারে, তোমরা শেষ পর্যন্ত যদি না শোনো তাহলে গল্পের কোনো আগাগোড়া কোনো কিছু বুঝবে না। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমার নাম তো বলেছি, আমার নাম ফুলমালা। যাই হোক বন্ধুরা, শুরুতে আমার বাবা মা আসলে তারা, আমি হচ্ছি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে। আমার ছোট বোন আছে নীলা, নীলার ছোট হচ্ছে আরেকটা আছে মাইশা। কিন্তু বন্ধুরা, আমরা আমার বাবার ঘরে আমরা ৩ মেয়ে। তার ভিতরে আমি একটু সুন্দর ছিলাম, আমি একটু মোটাগাটা স্বাস্থ্যবান সব দিক থেকে। আর আমার ওই ২ বোন তেমন সুন্দরী না, শ্যামলা, চিকন চাকন, একটু কেমন যেন। কিন্তু আমার বাবা চেয়েছিল আমাদের ঘরে যেন একটা ছেলে সন্তান হয়। কিন্তু বাবা এই একটা ছেলে সন্তানের জন্য ৩ বার বাবা সন্তান নেয়, কিন্তু ৩ বার ওই বাবার মেয়ে হয়। মা চেয়েছিল ছেলে কিংবা মেয়ে যেই হোক, আল্লাহর দান যা দেবে সেটাই নিয়ে সুখে থাকা উচিত। কিন্তু আমার বাবা চাচ্ছিল, কারণ বাবার কোনো ইনকাম ছিল না, বাবা চাচ্ছিল বাবার সংসারটা টেকানোর জন্য বা একটা বংশধর রাখার জন্য একটা ছেলে হোক। একটা ছেলের আশায় ৩টা মেয়ে নিল, কিন্তু শেষ পর্যন্ত ছেলে আর হইল না। ৩টা মেয়ে নেওয়ার পর বাবা চাইছিল আরও একটা বাচ্চা নেওয়ার জন্য, ছেলে হোক বা মেয়ে হোক। বিপদে তো এমনিতেও পড়ছে, এমনিতেও পড়ছে। কিন্তু তখন আর আমার মায়ের গর্ভে আর কোনো সন্তান হলো না। মা বাবাকে লুকিয়ে লুকিয়ে ফেমিকন ট্যাবলেট খাইত, ওই বাচ্চা নিয়ন্ত্রণ যে ফিল আছে ওই ফিল খাইত, যে কারণে আর কোনো বাচ্চা আমাদের গর্ভে আর হলো না। তো আমরা মা বাবার ৩টা মেয়ে, তার মধ্যে আমি একটু বড়। আমি যখন একটু বড় হলাম, পড়াশোনা তো ঠিকভাবে করতে পারি নাই বন্ধুরা। 6 পর্যন্ত পড়ছি, কিন্তু পরে আর পড়াশোনা করতে পারি নাই। আমার মেজ বোনকে পড়াশোনা করাইব নাকি ছোটটারে নাকি আমারে। তাছাড়া
আমার বাবারও আগের মতো তেমন ইনকাম নাই। বাবা একজন কৃষক, সারা জীবন সে কৃষি কাজ করেছে, কিন্তু এখন আর সে আগের মতো শরীর দিয়ে কাজ করতে পারে না। এদিকে সংসারের হাল ধরতে আমাদের অবস্থা খুব বেশি খারাপ। একবেলা খাইলে আরেক বেলা খাওয়ার কোনো অবস্থা আমাদের ছিল না। তো আমার এক গ্রামের চাচাতো ভাই সে শহরে থাকতো, কলকাতা শহরে। সে একদিন আমাকে বলতেছিল যে কলকাতা শহরে নাকি অনেকগুলো গার্মেন্টস আছে, অনেক টেক্সটাইল ফ্যাক্টরি আছে, বা সেখানে নাকি কাজের কোনো অভাব নেই। তো সে আসলে একটা সুপারভাইজার ছিল গার্মেন্টসের। সে আমার একদিন বলতেছিল যে তার নাম হচ্ছে রাহুল। সে আমাকে বলতেছিল যে দেখ ফুলমালা, তোদের যে কোনো অবস্থা খারাপ, তুই একটা কাজ কর না। তুই যেহেতু টেইলার্সের কাজ জানিস, তোর মার যেহেতু টেইলার্সের মেশিন আছে, তুই যেহেতু টুকটাক কাজ জানিস, একটা কাজ কর, এখানে চলে আয় আমার কাছে। আমি যেখানে থাকি এখানে থাকতে পারবি, বাসা ভাড়া লাগবে। আর আমি তো নিজেই রান্না করি, নিজেই খাই, গার্মেন্টসে চাকরি করি। তুই যদি চাকরি করতে চাস তাহলে চলে আয়, তোকে আমি অপারেটর হিসাবে আমার বসের সঙ্গে আলাপ করে ঢুকিয়ে দিব নে। দেখ মোটামুটি ভালো একটা টাকা মাইনে পাবি, কিন্তু যেই টাকাটা মাইনে পাবি এইটা দিয়ে তোর ফ্যামিলিটা চলে যাবে মোটামুটি ভালোভাবে। এখন দেখ তোর ইচ্ছা, তুই কি করবি। তারপর আমি একদিন আম্মা আব্বারে কইলাম, আচ্ছা আম্মা আব্বা, আমি তাহলে শহরে চলে যাই, এখানে থেকে আর কি করব। দেখো তুমি বরং ওদের দুজনকে পড়াশোনা করাও, ওরা পড়াশোনা করুক। তাছাড়া তোমারও তো বাবা আগের মতো ইনকাম নেই। এইভাবে আর কতদিন জমি বিক্রি করতে করতে তো এখন আমাদের বিটামাটি ছাড়া আর কোনো কিছুই নেই। এখন এইটাও যদি বেচে দাও তাহলে আমরা কই গিয়ে থাকবো, কার কাছে যাব। তখন আব্বা আমারে কইল, দেখ তোর যা ভালো মনে হয় যেটা ইচ্ছে কর। এখন তোদেরকে জন্ম দিয়েও রে মা একটা বড় বিপদে পড়ে গেছি। না পারতেছি নিজে চলতে, না পারতেছি তোদেরকে দুবেলা দুমুঠো ভাত খাওয়াতে। আসলে বাবা হয়ে আমার লজ্জা হয়। তখন আমি বাবাকে বললাম, বাবা এতে তোমার কোনো দোষ নেই, সব উপরওয়ালার ইচ্ছা। তিনি আমাদেরকে গরিব করে পাঠাইছে দুনিয়াত, এখানে আমাদের কারো কোনো হাত নাই। বাবা তুমি শুধু শুধু নিজের দোষ দিও না তো। তারপর বন্ধুরা আমি এই শহরের উদ্দেশ্যে রওনা দিলাম, শহরে গেলাম। সেখানে যাওয়ার পর দেখলাম আমার এক চাচাতো ভাই, সে মূলত শহরে চাকরি করে, সে শহরে থাকে। তো এই শহরের মানুষগুলো অনেকটা, কি বলবো, কেউ আসলে অপশন নাই, বেকার নাই, সবাই যার যার মতো ব্যস্ত। একটা ব্যস্ত নগরী, এখানে কেউ কাউকে চিনেও যেন না চেনার বান করে থাকে। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ কারো কথা চিন্তা করে না। একবেলা খাইলো কি না খাইলো কারোর জন্য সেটা কোনো মাথা ব্যথা না। সবাই যার যার মতো এখানে চলতেছে, সবাই যার যার মতো এখানে ফিরতেছে। আমিও ঠিক সেইভাবেই এখানে চলতে থাকলাম। আমিও ঠিক সেইভাবেই এই শহরের সঙ্গে নিজেকে আমি মানিয়ে নিলাম। তো আমার চাচাতো ভাই, আমি দেখলাম সে একটা রুম ভাড়া নিয়েছে, একটা ফ্ল্যাট বাসা, সিঙ্গেল রুম। আর এই বাসার ভাড়া হচ্ছে প্রায় 5,000 টাকা সিঙ্গেল রুম। মানে শহরে এত টাকা বাসার দাম, যেটা আসলে বলা অসম্ভব ভাই। মানে তারপর হচ্ছে এখানে একটা রুম, একটা ওয়াশরুম, রুমের সঙ্গে অ্যাডজাস্ট। আর হচ্ছে গ্যাস নাই, সিলিন্ডার ব্যবহার করতে হয়। মানে লাইনের গ্যাস এই এলাকাটাতে নেই, এখানে সিলিন্ডার ব্যবহার করতে হয়। সব মিলিয়ে অনেক টাকা খরচ। দেখ খরচ একটু বেশি হলেও আমাদেরকে থাকতে হবে। এছাড়া বন্ধুরা আমাদের হাতে আর কোনো অপশন ছিল না। তাছাড়া এত বড় শহরে আমি কোথায় থাকবো, আমি কার কাছে থাকবো। এই শহরের মানুষ আপনাকে একবেলা খাবার দিবে আপনার মুখে, কিন্তু কেউ আপনাকে এক রাত থাকতে দিবে না, কারণ এই শহরে থাকার জায়গা খুবই সংকট। যাই হোক, আমি প্রথমত একটু অস্বস্তি ফিল করেছিলাম যে আমার গ্রামের সে চাচাতো ভাই লাগে সম্পর্কে, তার লগে আমি একই রুমে থাকবো, একসাথে থাকবো। প্রথমে আমার কাছে একটু অস্বস্তি হলো। পরবর্তীতে আমি ভেবেচিন্তে দেখলাম এই শহরের আমি কাউকে চিনি না, বা আমি কার কাছে যাব। যাই হোক, ও যেহেতু আমাকে শহরে নিয়ে এসেছে,
আমাকে ওই যখন চাকরি দিবে ওর কাছে থাকতে তো আর তেমন কোনো সমস্যা নাই। তাছাড়া ও তো আমার ছোট ভাইয়েরই মতো। আমি এমনটা ভেবেছিলাম। কিন্তু বন্ধুরা, সে যে আমার সরলতার সুযোগ নিবে এইটা আমি কখনো মাথায় রাখি নাই। এই বিষয়টা না আমি কখনোই আসলে আমার ভিতরেও আমি আর নেই। আমি সবসময় ভেবেছিলাম সে তো আমার ভাইয়ের মতোই, সে আমাকে ভাইয়ের মতোই, সে তার বোনের মতোই আমাকে দেখভাল করবে, হয়তো সে আমাকে বোনের মতোই দেখাশোনা করবে। কিন্তু তার মনে অন্য কিছু ছিল। যাই হোক, আমি 5,000 টাকা ভাড়া, সিলিন্ডার মিলিন্ডার সব কিছু। তো পরের দিন সকালবেলা আমি যেহেতু আসলাম, আমি একটু বাসায় আসে একটু সব কিছু দেখলাম যে কিভাবে কি করতে হবে, বিছানা চিছানা সব কিছু একটু গুছগাছ করলাম। রাতে আমার ভাই সোহাগ, চাচাতো ভাই আসলো গার্মেন্টস শেষ করে। আমি রান্না বান্না করলাম, ও খাওয়া দাওয়া করলো। ও আমার হাতের রান্না খেয়ে বলল, বাহ, জানিস আপু, অনেকদিন পর আজকে এরকম একটা খাবার খেলাম রে। ইস, কতদিন যাবৎ এরকম খাবার খাই না। এই হোটেলের খাবার খেতে খেতে আসলে নিজে সবসময় রান্না করি না, ওই মাঝে মধ্যে যখন বন্ধ পাই বা ছুটি পাই তখন রান্না করি। সবসময় কি রান্না করতে ভালো লাগে নাকি বল? যাই হোক, আমার রান্না তো একেবারেই মজা না। আসলে ভাই, রান্নার কাজ যে মেয়েদেরই। তুই অনেক সুন্দর রান্না করিস। তখন আমার ভাই সুহাগ, সে আমার রান্নার খুব প্রশংসা করলো। তখন ও আমাকে বলল, দেখ ফুলমালা আপু, এখানে চাকরি করতে গেলে বুঝিস একটু শক্ত হতে হবে, এত নরম হলে চলবে না। আর গার্মেন্টসের চাকরি করতে পারবি তো? দেখ, একসময় সুপারভাইজার, তারপর হচ্ছে অপারেটর, অনেক কিছু বলবে, সব কিছু কিন্তু মেনে নিতে হবে, ঠিক আছে? তাছাড়া অনেক সময় প্রেশারও দিবে, গালিও দিবে, সব কিছু ম্যানেজ করে নিতে হবে। তখন আমি বললাম, আমি তো সব কিছু ম্যানেজ করে নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গায় তুই আর আমি একা একা থাকবো কী করে রে? দেখ, সারা রুমে কোনো খাটও নেই। ও আসলে ওই যে শহরে যেগুলো পাওয়া যায় এগুলাকে কি বলে, ফোম, বড় যে ফোমগুলো আছে, ও আসলে ফ্লোরের মধ্যে থাকে একটা তুষক বিছিয়ে, ঠিক আছে? ওই এক কোনায় পড়ে থাকে। আমি বললাম, তাহলে আমি কই থাকবো? তখন ও আমাকে বলতেছে, তোর যেখানে ইচ্ছা সেখানে থাক, এক বাসা তো থাকতে পারবি। আমি বললাম, এক কোনায় ড্যাগ, হাঁড়ি পাতিল, রান্নাঘর আর কি আলাদা এক কোনায়, আর এক পুরো রুমের মধ্যে আমরা থাকবো, আবার ওয়াশরুমও রান্নাঘরের সাইডে। তো আমাকে বলল, আপু দেখ, তোর যেখানে ইচ্ছা তুই সেখানেই থাক। দেখ, আমি এক কোনায়, ও এক কোনায়, এভাবে শুয়ে পড়লাম। কিন্তু বন্ধুরা, আমি কখনো এর আগে ফ্লোরে শুইনি তো, যার কারণে আমার কাছে একটু ভয় ভয় কাজ করতেছে, একটু ভয় লাগে। তাছাড়া এত বড় শহরে এর আগে আমি কখনো থাকি নাই। আমি ওকে বললাম, সোহাগ, আমার তো ভয় লাগতেছে। ও আমাকে বললো, আরে বই পাস না, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়, যা হবে দেখা যাবে। কিন্তু মানে প্রথম অবস্থায় আমার কোনোভাবে ঘুম হচ্ছিল না। আমি সোহাগের কাছে গেলাম, গিয়ে ওর এক পাশে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে সোহাগ আমার আগে উঠলো গুসল গুসল করে। ও বলল ও নাকি হোটেলে খেয়ে নিবে। ও হোটেলে খেয়ে নিবে, আমাকে বলল বাসায় চাল ডাল তরকারি সব কিছু আছে, আমি যেন রান্না করে খেয়ে নেই। তারপরে ও বলল আজকে ওর অফিসে বসের সঙ্গে আলাপ করে আমাকে বিকালবেলা জানাবে। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, বিকালবেলা সে আসলো এবং পরের দিন ও আমাকে সিবিনি সহ আমাকে নিয়ে গেল। তারপর বন্ধুরা, আমার চাকরিটা হয়ে গেল। তো এইভাবে আমরা প্রায় বেশ কয়েকদিন চলে গেল। হঠাৎ মানে প্রতি রবিবারে আমাদের গার্মেন্টস এই কলকাতা শহরে বন্ধ থাকে। হঠাৎ করে ও আর আমি, আমাকে নিয়ে সেদিন একটা মার্কেটও গিয়েছিল। আমাকে বললো, চল আজকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। আমি ওকে বললাম, কই যাব? ও আমাকে নিয়ে একটা পার্কে গেল ঘুরতে, একটু নিরিবিলি পরিবেশ। তারপর কিছু 5 স্টার হোটেলে নিয়ে আমাকে কিছু খাওয়া দাওয়া করালো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এইভাবে টাকা নষ্ট করার কোনো মানে হয়? সেই টাকাগুলো নষ্ট না করে এগুলো কাজে লাগা, ঠিক আছে? বাড়িতে পাঠা জমা, কাজে লাগবে। তারপরে ও আমাকে বলল, সারা জীবনই তো কাজ করতে হবে, টাকা তো সারা জীবনই জমাবো, কিন্তু আনন্দ ফুর্তি তো আর সবসময় করা যায় না। তখন আমি বললাম, আচ্ছা মাসের বেতন কয় তারিখ দে, আমার বাড়িতে না টাকা পাঠাতে হবে, খুব সমস্যা রে। এরপরে আমার বাবা আমাকে ফোন দিয়ে বলল, মা 5,000 টাকা কি পাঠাতে পারবি? আসলে ওই আমার ছোট বোনকে দেখতে আসবে। এখন যেহেতু মেহমান আসবে বাড়িতে, মা আসলে মাছ মুরগি বা কিছু তো মেহমানকে খাওয়াতে হবে, তাই না? বাবার কাছেও তেমন কোনো টাকা ছিল না।
তখন আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, আমি দেখি পারে কি না। তখন আমি সোহাগকে বললাম, সোহাগ, আমাকে 5,000 টাকা দিবি হাওলাত, আমি বেতন পেয়েই তোকে সবার আগে দিয়ে দিব। তখন সোহাগ আমাকে বলল, ঠিক আছে আপু, আমি তোকে দিয়ে দিচ্ছি। সোহাগ বলা মাত্রই সে আমাকে 5,000 টাকা দিছে, সাথে খরচের টাকাও পাঠিয়ে দিচ্ছে। তারপর আমি বাড়িতে এই টাকাটা পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাছে মনে হলো না, সোহাগ ছেলেটা, ও আমার চাচাতো ভাই হলে কী হবে, ও আমাকে খুব স্নেহ করে, খুব মায়া করে রে। আমি বলার আগে টাকা দিয়ে দিচ্ছি, আমাকে নিয়ে 5 স্টার হোটেলে নাস্তা করলো, ঘুরতে গেল। তাছাড়া এই শহরে কেউ কাউকে দেখে না, কেউ কাউকে চিনে না, কিন্তু সেই জায়গায় ও আমাকে এত বড় একটা শহরে থাকতে দিয়েছে। সত্যি ওর মতো ভালো কোনো মানুষ হয় না। তখন বন্ধুরা আমি সোহাগের পাশে এইভাবে প্রতিদিন ঘুমাতে শুরু করলাম। কিন্তু সেদিন যেহেতু রবিবার ছিল, মানে আমাদের গার্মেন্টস বন্ধ ছিল, আমরা দুজনে একটু বিরিয়ানি রান্না করেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে অনেক রাত করে আমরা লুডো খেলেছিলাম। লুডো খেলে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন রাতে আমি হঠাৎ করেই খেয়াল করলাম রাতে আমার সঙ্গে কী যেন একটা হচ্ছে। কিন্তু কি হচ্ছে আমি ঘুমের ভিতরে কোনো কিছু বুঝতে পারলাম না। দেখলাম কে যেন আমার উপরে উঠে আছে। হঠাৎ করে আমি চোখ খুলতেই আমি দেখি সোহাগ আমাকে জড়িয়ে ধরে সে শুয়ে আছে এবং একটু কেমন যেন করতেছে, ওর বিহেভিয়ার কুমোরের আমি ভালো লাগতেছিল না। আমি সোহাগকে ডাক দিচ্ছিলাম, সোহাগ তোর কী হয়েছে? সোহাগ যেন সেদিন রাতে কোনো কিছুতেই ঠিক ছিল না। সোহাগ আমাকে বলল, আজকে আমি তোমাকে খেয়েই ফেলবো, আজকে আমি তোমাকে খেয়ে ফেলবো। আমি মনে মনে ভাবলাম সোহাগ এটা কী বলতেছে। সোহাগ তখন দেখলাম ঘুমের ঘরে আছে। আমি হয়তো ভাবলাম সে হয়তো ঘুমে কোনো কিছু স্বপ্ন দেখতেছে। বন্ধুরা, ও ঘুমের ভাব ধরতেছিল, আসলে ঘুমিয়েছিল না। ঘুমের ভাব ধরে আমার সব কিছু সে খুলে ফেললো। তারপর বন্ধুরা, যেই ঘটনাটা হলো, এই ঘটনাটা এখন আমি আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করি। আমি ওকে বিশ্বাস করেছিলাম, আমার টাকার দরকার ছিল, আমি খুব অসহায় ছিলাম। ওকে আমি বিশ্বাস করে আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম শুধুমাত্র ওর ভরসাতেই। কিন্তু ও আমার সেই বিশ্বাসটা সেদিন ভেঙে দিয়েছিল। ও আমার সঙ্গে যেই কাজটা করেছে সেটা আমি কোনোভাবেই বলতে পারবো না। ও আমার সঙ্গে জোর করেই এক প্রকার কাজ শুরু করে দিয়েছে। আমি ওকে বললাম, সোহাগ, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো ভাবি। দেখো, আমি শুধুমাত্র তোমার আশায় তোমাকে বিশ্বাস করে আমি গ্রাম থেকে আমি শহরে এসেছি। সোহাগ, তুমি তো আমার গ্রামের মানুষ, সম্পর্কে তুমি আমার চাচাতো ভাই হও। আমি তোমার বয়সে অনেক বড়, তুমি এটা করতে পারো না আমার সঙ্গে। সোহাগ আমাকে বলল, আরে তুমি আমার গ্রামের হয়েছো তো কি হয়েছে, তুমি আমার গ্রামের মানুষ হয়ে আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না? দেখো না, এই শহরে আমি কতদিন একা একা আছি। আসলে আমিও অনেক দিন যাবৎ বিয়ে করব কিন্তু টাকা পয়সার জন্য বিয়েই করতে পারতেছি না, সংসারের এত ঝামেলা। এই শহরে আমি একা একা থাকি। তাছাড়া ফুলমালা আপু, তোমার দিকে ছোটবেলা থাকতেই আমার বাড়ি যখন তোমাকে দেখতাম তখন থেকেই আমার একটা লোভ হতো। আমি অনেক আগে থেকেই চাইতাম তোমাকে আমি আমার সঙ্গে এই শহরে নিয়ে আসব। আমি ওকে বললাম, তাই বলো তুমি আমার সঙ্গে এই কাজটা করবে? দেখো, তুমি আমার সতীত্বটা নষ্ট করো না। দেখো, আমরা 3 বোন, আমরা কোনো কিছুই করতে পারতেছি না। আমি অনেক কষ্ট করে এই শহরে এসেছি, টাকা পয়সা ইনকাম করে আমার বাবার হাতে টাকা পাঠাতে হবে। তারপর সে আমার 2 বোনকে বিয়ে দিবে। তখন সোহাগ আমাকে বলল, আচ্ছা ফুলবালা আপু, হিসাবে তো বিয়ে হওয়ার কথা ছিল তোমার আগে, তুমি তো বাড়ির সবচেয়ে বড় মেয়ে। তখন আমি সোহাগকে বললাম, হ্যাঁ আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন যদি বিয়ে করি তাহলে আমার মা বাবা, আমার 2 বোনকে কে দেখবে? তাছাড়া ওরা খুব ছোট মানুষ, ওরা এখনো পড়াশোনা করতেছে। আমার মেজো মেজো বোনটা একটু সুন্দর আমার মতো, ওকে আসলে পাত্রপক্ষ দেখতে এসেছে। ও কলেজে একটা ছেলের সঙ্গে রিলেশন করতো, সেখান থেকেই ওর বিয়ের আলাপ এসেছে। মা বাবা ও বিয়ের তারা হাতছাড়া করতে চায় নাই, যেহেতু একটা ভালো একটা সম্বন্ধ এসেছে সেই জন্য তারা বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারা আমাকে বলেছে বিয়ে করার জন্য, কিন্তু আমি এখন যদি বিয়ে করে ফেলি তাহলে আমার পরিবারটা কোনোভাবেই আসলে কেউ দেখতে পারবে না। তখন সোহাগ আমাকে বলল, আপু, আমার কাছে আমাদের গার্মেন্টসের যে অফিসের বস জিএম স্যার আছে, উনি প্রচুর টাকার মালিক। আর উনার বাড়ি এই ইন্ডিয়াতে না, উনার বাড়ি হচ্ছে শ্রীলঙ্কা। উনি মূলত আমাদের গার্মেন্টসের এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট হিসেবেই আছে। আপু,
তুমি যদি চাও উনার কাছে আমি তোমাকে নিয়ে যেতে পারি। এক রাত কাটালে তুমি প্রায় 10,000 20,000 টাকা পাবে। তাছাড়া ওনাকে যদি তুমি প্রতিদিন সার্ভিস দিতে পারো তুমি রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাবে। তুমি কি চাও? শুরুতেই আমি বললাম না, এমন কিছু করে আমি টাকা কামাতে পারবো না। পরে সোহাগ আমাকে বলল, দেখো আপু, তুমি তো গার্মেন্টসে অবশ্যই চাকরি করবে। হ্যাঁ, চাকরি করা তো খারাপ কোনো কিছু না, কিন্তু তুমি গার্মেন্টসে চাকরি করে ক টাকা পাবে বেতন? হ্যাঁ, 15,000 12,000 টাকা মাইনে পাবে। এই টাকা দিয়ে তোমার এই শহরে টাকা খাওয়া তো চলবেই না, বরং তুমি বাড়িতেও টাকা পাঠাতে পারবে না। ঠিক আছে, এই শহরে থাকতে হলে শরীর বিক্রি করতে হবে। শরীর বিক্রি না করতে পারলে এই শহরে মেয়েদের কোনো মূল্য নাই। তাছাড়া গার্মেন্টসের মেয়েদেরকে এমনিতেও সবাই ওইটাই ভাবে। তাছাড়া তুমি দেখতে শুনতে একটু বেশ ভালো। আমার অফিসের যিনি বস শ্রীলঙ্কান, উনার স্ত্রী সন্তান সব হচ্ছে ওই দেশে থাকে। উনি প্রতি 6 মাস 1 বছর পর পর যায়, সেখানে গিয়ে তার স্ত্রী সন্তানদেরকে দেখে আসে। কিন্তু উনি আমাদের অফিসে যেই মেয়েটাকে ওনার পছন্দ হয় তাকে তিনি অনেক টাকা দিয়ে অফার করেন। তুমি চাইলে রাতারাতি আমরা কিন্তু অনেক টাকার মালিক হয়ে যেতে পারি, কিন্তু আমাকে বিনিময়ে বকশিস দিতে হবে। তখন সোহাগের এমন কথা শুনে আমি সত্যি একটু অবাকই হয়ে পড়েছিলাম। কি করব বন্ধুরা, আসলে এই যান্ত্রিক শহরে টাকা ছাড়া তো কোনো মূল্য নেই, কেউ কাউকে দেখে না। আসলে ছোটবেলা থেকেই আমি ইনকাম করতে চাইতাম, কিন্তু ইনকামের কোনো রাস্তা পাচ্ছিলাম না। তাছাড়া এই শহরে আমার পরিচিত কেউ নেই, এখানে আমাকে কেউ ওইরকম একটা চেনেও না। আমি ভাবলাম কি করা যায়, কি করা যায়। সোহাগের এই প্রস্তাবে কি আমি রাজি হয়ে যাব? ওর বস তো আমাকে চিনে না, ওনার বাড়ি তো হচ্ছে শ্রীলঙ্কান। হ্যাঁ, আমি যাব, ওনার সঙ্গে রাত কাটাবো, কাজ শেষ করে টাকা নিয়ে আবার চলে আসব। পরে আমি বললাম, তা ঠিক আছে সোহাগ, কিন্তু তুমি যদি বাড়িতে গিয়ে কারো কাছে বলে দাও তখন তো আমার মা বাবার অসম্মান হবে। তখন সোহাগ আমাকে বলল, আপু, তুমি যদি আমাকে দেও ঠিক মতন নিয়মিতভাবে, আমার কাছে তুমি থাকো, তুমি যদি আমাকে খুশি করো, আমি এই কথা এই তোমার মাথা ছুঁয়ে আমি প্রমিস করলাম, আমি কখনোই কারো কাছে বলবো না। তখন আমি চিন্তা করলাম, ঠিক আছে, জীবনে আছেই বা কি, আর যাবেই বা কি, ঠিক আছে। তখন থেকে সোহাগ ওই রাতে সারা রাত সে আমাকে ইচ্ছে মতো তৃপ্তি করে তার মনের স্বাদ মিটিয়ে আমার কাছ থেকে সে অনেক বেশি আদর সোহাগ ভালোবাসা পেয়েছে। শুরুর দিকে বন্ধুরা আমি কোনোভাবেই একদম একেবারেই আমি রাজি ছিলাম না। পরবর্তীতে আমি রাজি হয়ে গেলাম। কি করব বলুন তো বন্ধুরা, রাজি না হয়ে কি আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নেই। তখন আমি রাজি হয়ে গেলাম। ওই রাতে আমি বিয়ে ছাড়াই আমি এই প্রথম আমার জীবনে আমি একটা পর পুরুষকে আমার শরীর আমি ছুঁতে দিয়েছিলাম। এর পরের দিন আমার গার্মেন্টসে যাওয়ার কথা ছিল সিবি নিয়ে, কিন্তু আমি গার্মেন্টসে যাই নাই। সোহাগও সেদিন ডিউটিতে যায় নাই। না গিয়ে ওর শ্রীলঙ্কান বসকে কল করলো। ওর শ্রীলঙ্কান বসকে কল করে বলতেছে, বস, আপনার জন্য একটা মালদার জিনিস নিয়ে এসেছি। বস, হ্যাঁ, একেবারেই কচি একটা জিনিস, এই জিনিসটা দেখলে আপনার মাথা একেবারে পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু বস রেট একটু বেশি। আমার সামনেই কল করলো। তারপর শ্রীলঙ্কান যে বসটা ছিল উনি বলতেছিলেন, ঠিক আছে, তুমি আমার কাছে নিয়ে আসো। তো উনার যে আমাদের যে গার্মেন্টস ছিল, যে গার্মেন্টসে আমার অফিসে চাকরি হওয়ার কথা ছিল, সেই অফিসেরই কোয়ার্টার ছিল, সেখানে তিনি থাকতো। সেখানে বাহিরের কোনো লোক যেতে পারতো না। বিশাল এরিয়া নিয়ে আসলে এই ফ্ল্যাট বাসা, পুরো একটা ফ্ল্যাট ইউনিট ওনার দখলে। ওনার ইচ্ছে মতো সেটা উনি ইউজ করেন। এখানে বাহিরের কোনো লোক মানে যাতায়াতের কোনো সুযোগ সুবিধা পান না। এখানে আরও অনেক জিএম পিএম ওনারা এখানে থাকেন, 1তলা 2তলা 3তলা করে। তো ওনার যে ইয়াটা ছিল এটা হচ্ছে 5তলাতে। এই পুরো ইউনিটটা ছিল ওনার আন্ডারে ছিল। তারপর সোহাগ আমাকে সেখানে নিয়ে গেল। সেইখানে নিয়ে যাওয়ার পর আমিও সেখানে গেলাম। যাওয়ার পর আমার এমন অবস্থা, রূপ যৌবন, আমার চেহারা দেখে সেই শ্রীলঙ্কান বস তার জিভে পুরো জল চলে এসেছে। সেই সোহাগকে বলতেছে, আরে সোহাগ, তুমি এটা কি নিয়ে আসলে? হ্যাঁ, এত তো দেখতেছি একেবারে পুরো ঠাস ঠাসা রসমলাই। হ্যাঁ, সে আমাকে দেখে রসমলাই তকমা দিয়েছিল।
তাকে নাকি আমার বেশ ভালো লেগেছে। তখন সোহাগ তার কাছে প্রতি রাত 10,000 টাকা করে দাবি করলো। তখন সে সোহাগকে বলল, না এত টাকা তো আসলে সম্ভব না, আমি 5,000 টাকা করে দিব। তাছাড়া আমার কাছে সে প্রতিদিনই আসবে, সে আমার প্রতিদিনের কাস্টমার। তখন সোহাগ বলল, না 5,000 টাকা একেবারে কম হয়ে যায়, তাছাড়া আমরা দুজন মানুষ, হ্যাঁ এটা আসলে কম হয়ে যায়। তখন শ্রীলঙ্কান বসের থেকে সোহাগ আরও 2,000 টাকা দাবি করে, 7,000 টাকা। এই 7,000 টাকার মধ্যে 2,000 টাকা নিবে হচ্ছে সোহাগ, আর 5,000 টাকা হচ্ছে আমার। তারপর বন্ধুরা ওই রাতে আমি সার্ভিস দিলাম। তো সোহাগ আমাকে ওই রাতে দিয়ে সে বাসায় চলে আসলো, আর আমি সারা রাত ওই শ্রীলঙ্কান বসের কাছে ছিলাম। বন্ধুরা ওই দিন আমার কাছে মনে হয়েছিল আমি যেন আর পৃথিবীতে বাঁচতে পারবো না, এমন একটা কিছু আমার কাছে মনে হয়েছিল। শ্রীলঙ্কান বস তার মাথায় কিন্তু একেবারেই চুল ছিল না, একেবারেই টাকলা ছিল, হালকা পাতলা কিছু চুল ছিল সাইডে, আর তার বডিটা একেবারে ষাঁড়ের মতো, একেবারে গরুর মতো তার বডিটা, একেবারে পুরো শক্ত। তাছাড়া সে জিম করে, সে একজন শ্রীলঙ্কার নাগরিক, সে জিম করে, অনেক টাকার মালিক। তো এখানে নাকি সে প্রচুর টাকা স্যালারি পায়, প্রায় 3 লক্ষ না এরকম মনে হয় সে স্যালারি পায়। তো সে আসলে এইরকম টাকা আসলে মেয়েদের প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা নাকি মেয়েদের পেছনে উড়িয়ে দেয়। তো এরকম সে স্যালারি পায়, তার উপর আবার তার একটা শেয়ার আছে, সে নাকি এই গার্মেন্টসের 20% শেয়ারের মালিক। অনেক টাকা সব কিছু মিলায় পায়। তো তার কাছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তার কাছে কোনো বিষয় না, সে তার সুখের তোলে এই সমস্ত টাকা উড়িয়ে দেয়। ওই রাতে সে আমাকে প্রথমবার পেয়ে বন্ধুরা পিছন থেকে সে আমার হাত বেঁধে দিল উন্না দিয়ে। আমি যে চিৎকার করব, আমি যে শব্দ করব, আমি সেই সুযোগটুকুও সেই রাতে পেলাম না। আমাকে সে একেবারেই পুরো ওই যে মুরগিকে যেভাবে একটা শিয়াল ছুলে না, একেবারে ছুলে তারপরে ছিঁড়ে ছিঁড়ে খায়, এই শ্রীলঙ্কান বস সেই রাতে আমার সঙ্গে এরকম একটা কাজ করেছে। আমি মনে করেছিলাম যে আমার জীবনটা বুঝি এইভাবে চলে যাবে। আমি বাসায় গিয়ে আমি সোহাগকে বলেছিলাম, সোহাগ এইভাবে সম্ভব না, তোমার বস তো আস্তে একটা পাড়া মানুষ, হ্যাঁ, আরে তার ভিতরে দয়া মায়া বলতে কোনো কিছু নেই, সে তো আমাকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে একেবারে করছে। তখন সোহাগ আমাকে বলল, আসলে আপু তুমি তো এর আগে কখনো এরকম কাজ করো নাই, ঠিক আছে, তাছাড়া ওনারা একটু সুখী মানুষ তো একটু এরকমই, তো কয়েকদিন করলে দেখবে সব কিছু তোমার অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়া প্রতি রাতে 5,000 টাকা, এটা কিন্তু ভেবে দেখো, মাসে প্রায় 50,000। আর আমার কাছে কিন্তু আরও বেশ কয়েকটা কাস্টমার আছে, আমি তোমাকে যদি আরও বেশ কয়েকটা জায়গায় দিনের বেলাতে নিয়ে যেতে পারি, সেখান থেকেও কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে। তো চিন্তা করে দেখো আপু, তোমার কিন্তু বেশি দিন চাকরি করা লাগবে না, এইভাবে 2-1 বছর যদি চলতে পারো, তুমি কিন্তু গ্রামের বাড়িতে বাড়িঘর করে জায়গা সম্পত্তি করে নিজেই তারপরে একটা ব্যবসা বাণিজ্য কিন্তু দিতে পারবে। বন্ধুরা আমি টাকার লোভের কাছে হার মেনে গেলাম। প্রতি রাতে আমি এই জ্বালা সহ্য করতাম, এইভাবে প্রতিনিয়ত আমি সব কিছুই সহ্য করতাম। কিছু করার নেই, কিছু করার তখন আমার কাছে ছিলও না। আমাকে এভাবেই চলতে হবে, এভাবেই আমার দিনটা এখন পার করতে হবে, কোনো কিছু করার ছিল না বন্ধু, কি করব এখন। তো যাই হোক, একটা সময় মানুষ এই টাকার কাছে আসলে বিক্রি হয়ে যায়, মানুষের ইজ্জত সম্মান সব কিছু বিক্রি করে দেয়। কিন্তু বন্ধুরা দিন শেষে আমি বুঝতে পারলাম যে আমি আমার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি এই টাকার নেশায়। এগুলো আসলে মোটেও ভালো কাজ না। আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক পাপ, আর আমি সেই পাপের শাস্তিও পেয়েছি। তো আমি ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু বাদ দিয়ে দিলাম, কিছু করার নেই। কিন্তু মানুষের কাছে যখন টাকা না থাকে তখন সে কি করবে, তার কাছেও আর কোনো অপশন থাকে না। মানুষ টাকা ছাড়া এই সমাজে বাঁচতে পারে না, টাকাই সব কিছু। তবে মানুষের বিপদে যে এগিয়ে আসে সেই হচ্ছে সত্যিকারের মহান মানুষ। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের জীবনের গল্প আরও বেশি বেশি শুনতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো এই চ্যানেলটি। তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো চাইলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।